দুটা জিনিস এখানে আমরা গভীর উদ্বেগ, বিস্ময় এবং কষ্টের সাথে লক্ষ্য করছি। নাম্বার ওয়ান, ইতিমধ্যে এই সরকারের গৃহীত বিভিন্ন আর্থিক পদক্ষেপের মধ্যে আমরা যারা বিরোধী দলীয় সদস্য, আমাদের প্রতি ইনসাফ করা হয়নি। দুই, ঈদ ছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে জানতে পারি, সঠিক মাধ্যমে আমরা জানতে পারি না, শেষ মুহূর্তে গিয়ে তাড়াহুড়া করে আমাদেরকে কিছু দেওয়া হয়। আমাদের অনুরোধ, এই ফেসগুলা যদি অপছন্দ হয় তবুও জনগণের জন্য আপনারা জনগণের অংশটা দিয়ে দেন। আমাদের কারণে আমাদের আসনগুলোতে জনগণ যেন বঞ্চিত না হয়। কারণ বিএনপি তার 31 দফা এবং তার নির্বাচনী ইশতেহারে সুষম উন্নয়নের কথা বলেছে। আমরা সেই সুষম বন্টনটা চাচ্ছি, এর বেশি কিছু চাই না। ইতিমধ্যে সরকারি দলের যারা সংরক্ষিত আসনের সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাদেরকেও অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, ফান্ড অ্যালোকেশন করা হয়েছে, কিন্তু আমার জানা মতো বিরোধী দলের কাউকে এটা করা হয়নি। এটা ন্যায্য হবে না, এটা অন্যায্যতা। আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি ব্যক্তিগত পর্যায়ে। আমি আশা করব তিনি অ্যাটেনশন দেবেন। তাদেরকে চাইতে হবে কেন? সবাই যেমন পাবে তারাও তেমন পাবে, এটা তাদের হক। এরপরে এই জাতীয় সংসদে একই সাথে আমরা আরো 50 জন সংসদ সদস্যকে পেয়েছি সংরক্ষিত আসনে। আমরা তাদেরকে প্রথম দিনই অভিনন্দিত করেছি। আমরা একসাথে সবাই মিলেই দেশটা গড়তে চাই। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিরোধী দলের এমপিরা যে সমস্ত আসনে আছেন সেখানে সরকারি দলের সংরক্ষিত আসনের সদস্যদেরকে অধিকতর দায়িত্ব দেওয়া হয়েছে। এইটা কি আমি বুঝলাম। আমাদের সাথে তো কোনো আলোচনা করা হয়নি। অবশ্যই তারা ভূমিকা পালন করবেন, তাদের ক্ষেত্র থাকতে হবে। তারা এক একজন 6টা করে আসনের প্রপোর্শনেটলি এসেছেন, 6 জায়গার তারা প্রতিনিধিত্ব করবেন, কোনো সমস্যা নেই। সেটা তো একটা আলাপ আলোচনার ভিত্তিতে হতে পারত। আমাদেরকে আমাদের প্রাপ্যের বেশি তো আর আসন দেওয়া হয়নি। আমরা যে 13টা পাওয়ার কথা সেই 13টাই পেয়েছি। আমাদের আসনগুলোতে এই 13 জনকে যদি আমরা কাজে লাগাই, আমাদের সমন্বয় সহযোগিতাটা হবে ওয়ান্ডারফুল। এখানে কোনো কনফ্লিক্ট হবে না, ফ্রিকশন হবে না। কিন্তু যদি আমাদের লোকদেরকে দেই সরকারি দলের ওখানে সদস্যরা যারা আছে, আর সরকারি দলের সদস্যরা যদি করেন আমাদের এইখানে, কনফ্লিক্ট হবে, হচ্ছে, তৈরি হয়ে গেছে। আমার আরেকটা অনুরোধ, রাষ্ট্রের ট্রেজারির প্রত্যেকটা টাকা সরকারের কাছে, এই পার্লামেন্টের কাছে আমানত। শুধু সরকার না, কারণ এই পার্লামেন্টই অর্থ বিল পাস করে। এই যে বিভিন্ন জায়গায় ছোট্ট খাটো স্থাপনা হলেও উদ্বোধন করে একটা স্টোন বসাতে হবে। খাজনার চেয়ে বাজনা বড়। এই স্টোন বসাতে গিয়ে একটা পয়সা তো খরচ হয়, এটা একটা কথা। আরেকটা হলো যে এখানে টানাটানি শুরু হয়, কার নাম থাকবে আগে, কার নাম থাকবে না, এগুলা নিয়ে। পয়সাটা জনগণের, আমার নামের দরকারটা কি? এই স্টোন না হলে কি? আর যদি দিতে হয় তাইলে উদ্বোধন এত তারিখ, এই রাস্তা, এই পুল, এই কালভার্ট, এটা বলে আমরা শেষ করতে পারি। এই সমস্ত নামের হাসর কি হয় সে তো চোখের সামনে দেখতেছি। বড় প্লেট হোক আর ছোট প্লেট হোক, সরকার বদলের সাথে সাথে আমাদের ব্যাড কালচারের কারণে একদিকে নামের বন্যা, আরেকদিকে ভাঙচুরের বন্যা। কার সম্পদ নষ্ট হয়, মান সম্মানের উপর আঘাত এবং অর্থের অপচয়। এই বিষয়টা আমি অনুরোধ করব সরকার বিবেচনায় নেবেন। অপচয় রোধ হওয়া দরকার। আর জনগণের পয়সা দিয়ে আমার নামের নাই কোনো দরকার। এখানে আমরা অবশ্যই সমালোচনা করব, কিন্তু এটা হবে সংসদের ব্যাকরণকে অনুসরণ করে, এটাকে লঙ্ঘন করে না। আলহামদুলিল্লাহ, আমি প্লিজড, আমি পার্শিয়ালি কনভিন্সড, যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু কিছু কিছু ভাইরাস এখনো আমাদের মাঝে ক্রিয়াশীল আছে, এটাও দূর হয়ে যাক দোয়া করি। আমাদেরকে অনেক কিছু বলা হচ্ছে,
বিভিন্ন দিক থেকে আমাদেরকে নেগেটিভলি ক্রিটিসাইজ করা হচ্ছে যে আপনারা এত ভদ্র কেন, এত পজিটিভ কেন, এত নমনীয় কেন, আপনারা গরম করতে পারেন না? গরম করার জন্য তো চুলা আছে, এটাকে গরম করে কি করব? কিছু পাক করতে হলে চুলায় বসাবো, এখানে কেন? এক ভদ্রলোককে জিজ্ঞেস করা হলো বিয়ে শাদী করবো না, বলে যে 50% কনফার্ম। এটা কি বুঝলাম না। বলে যে পাত্রী আমার দারুণ চয়েস হয়েছে। তো প্রস্তাব দিয়েছে, কই জি না। তো প্রস্তাব দিলা না তো 50% কনফার্ম হলো কেন? বলে যে আমি তো পছন্দ করেছি। এখন ওইদিকে প্রস্তাব যাওয়ার পরে যদি ওরা বলে নো, তাহলে 100% নো। স্বাভাবিকভাবেই একতরফের সদিচ্ছায় কিছু হবে না, এখানে সকলের সদিচ্ছা থাকতে হবে। এবার মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আনা এটা সরকারের প্রথম অগ্রাধিকার। আমরা এই জিনিসটা দেখতে চাচ্ছি। আমরা দেখতে চাই এই পার্লামেন্ট থেকে শুরু করে সর্বত্র এটার প্রতিফলন ঘটছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, স্টক মার্কেট, সব জায়গায় একটা শৃঙ্খলা ফিরে আসছে, এটা দেখতে চাই। এখন যিনি অর্থমন্ত্রী, তিনি একসময় চিটাগাং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। সেই সময় আমারও ছোট্ট একটা হাউস ছিল, একটা মেম্বারশিপ বা ব্রোকারেজ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেশনে যাওয়ার আগে চিটাগাং এক স্টক এক্সচেঞ্জ তার নেতৃত্বে অটোমেটেড হয়েছিল। তিনি একজন ডাইনামিক মানুষ, তিনি চাইলে পারবেন, এই আস্থা আমাদের আছে। কিন্তু সমস্যা এক জায়গায়, এটা সরিষার মধ্যে। ওই সরিষাগুলাকে পুড়িয়ে ফেলতে, ওই সরিষাগুলা ক্রাশ করে তেল বের করে সমাজে বিক্রি করে বন্টন করে দিতে হবে। এই সরিষার নাম হচ্ছে দুর্নীতি। দুর্নীতির পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। কিন্তু আমাদের যদি আশ্রয় প্রশ্রয় থাকে, লাইকিং ডিসলাইকিং এইগুলা যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। কেউ দায় দেন আমলাদেরকে, কেউ দায় দেন ব্যবসায়ীদেরকে, কেউ দায় দেন রাজনীতিবিদদেরকে। আমি বলি যে দায় আমাদের সবার, কারো একার নয়।